আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সন্ধ্যার সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারিয়া শারমিন এবং আমি ফাহমিদা সালাম। উজানের ঢল আর ভারী বৃষ্টিতে হু হু করে বাড়ছে দেশের উত্তর পূর্বাঞ্চল ও পূর্বাঞ্চলের প্রধান নদ নদীর পানি। এতে বিভিন্ন জায়গায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে গ্রামের পর গ্রাম। ফেনীতে স্মরণকালের ভয়াবহ বন্যায় বিপর্যস্ত হয়ে পড়েছে কয়েক লাখ মানুষের জীবন। আখাউড়ার কালিয়াকারপুরে পানির তোড়ে ভেসে গিয়ে মৃত্যু হয়েছে এক গর্ভবতী নারীর। এদিকে আগামী ৪৮ ঘণ্টায় দেশের উত্তর পূর্বাঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছেন বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। প্রতিনিধিদের তথ্য ছবিতে নুসরাত জাহান সিনথির রিপোর্ট। আবহাওয়া অফিস বলছে আগামী ৪৮ ঘণ্টায় দেশের উত্তর পূর্বাঞ্চল ও তৎসংলগ্ন উজানে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। এতে সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার নদ নদীর পানি বেড়ে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। অন্যদিকে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যায় কবলিত হয়েছে ফেনী জেলা। মুহুরী, কুহুয়া ও সিলোনিয়ার পানির তোড়ে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ১৭টি অংশ ভেঙে প্লাবিত হয়েছে পরশুরাম ও ফুলগাজীর শতাধিক গ্রাম। এতে চরম ভোগান্তিতে পড়েছে কয়েক লাখ মানুষ। ভারী বৃষ্টিতে নোয়াখালীর ৯ উপজেলায় বসতবাড়ি, গ্রামীণ সড়ক ও শিক্ষা প্রতিষ্ঠান তলিয়ে গেছে। পানিবন্দী জেলার ২০ লাখ মানুষ। ডুবে গেছে আমন ধানের বীজতলা, সবজি ক্ষেত। লক্ষ্মীপুরে টানা বৃষ্টি ও মেঘনা নদীর জোয়ারে প্লাবিত হয়েছে উপকূলের কয়েকটি গ্রাম। তলিয়ে গেছে বসতবাড়ি সহ ফসলি ক্ষেত। ত্রিপুরার পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিতে ব্রাহ্মণবাড়িয়ার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্ট অফিস, কাস্টমস ও বন্দর এলাকায়। আখাউড়া আগরতলা সড়ক পানিতে তলিয়ে বন্ধ হয়ে গেছে যান চলাচল। সুনামগঞ্জেও বাড়ছে সুরমা ও কুশিয়ারার পানি। এতে নিম্নাঞ্চলের মানুষের মাঝে আতঙ্ক দেখা দিয়েছে। এদিকে আগামী ২৪ ঘণ্টায় মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার মনু, খোয়াই সহ বিভিন্ন নদীর পানি বেড়ে বিভিন্ন পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। নুসরাত জাহান সিনথি, আরটিভি। দর্শক, ফেনীর বন্যা পরিস্থিতির খবর জানাতে সেখান থেকে আমাদের সাথে যুক্ত হবেন সহকর্মী আজাদ মালদার। আজাদ, ফেনীর সার্বিক বন্যা পরিস্থিতি কেমন দেখছেন এবং প্রশাসন এ সম্পর্কে এখন পর্যন্ত কি ধরনের উদ্যোগ গ্রহণ করেছে জানাবেন। এই যে স্মরণকালের একটা বৃহত্তম এই যে বন্যা এই যে বয়ে যাচ্ছে ফেনীর উপর দিয়ে, মোটামুটি কথা এতে ফেনী এখন পানির উপরে বাড়ছে। আপনাকে যদি বলতে চাই যে এখানে ফেনীর মুহুরী এবং কৌয়া এবং সিলোনিয়া নদী যে বিপদ সীমা অতিক্রম করছে। এটা গত ৩ দিন থেকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে যে প্রবল বৃষ্টি, এখানে প্রায় 250 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। আর এখানে আমাকে পানি উন্নয়ন বোর্ড সূত্র জানিয়েছে যে 3টে নদীর পানি বিপদ সীমা অতিক্রম করছে। পাহাড়িয়া ডলে এবং উজান থেকে নেমে আসা ত্রিপুরা এবং আসাম, মিজোরাম রাজ্যের যে পানিগুলা, পাহাড়িয়া ডলের যে পানিগুলা এখন এটা আমাদের যে 3টা নদী অতিক্রম করছে, যে ওভারফ্লো দিয়ে এখানে পানি যে বাঁধের উপর দিয়ে পানি গড়াইছে, যার কারণে এখানে গ্রামকে গ্রাম তলিয়ে যাচ্ছে। এখানে গত এই তৃতীয়বারের মতো এই বন্যা দেখা দিয়েছে। এখানে 17টি স্থানে ভাঙন দেখা দেওয়ার ফলে এই যে গত আজ পর্যন্ত প্রায় শতাধিক গ্রাম, এখানে 3টি উপজেলা পরশুরাম, ফুলগাজী এবং ছাগলনাইয়া প্রায় শতাধিক গ্রাম বন্যা কবলিত হয়েছে। এখানে লক্ষাধিক মানুষ পানিবন্দী অবস্থায় জীবনযাপন করছে। আপনাকে যদি দুপুরের চিত্র আমি জানাতে চাই, সেটা হলো যখন আমরা গণমাধ্যম কর্মীরা যখন ঢাকাতে বিলুনিয়া এবং ফেনী পোর্ট কানেক্টিং রোড অর্থাৎ বিলুনিয়া স্থলবন্দর রোডে যখন আমরা অবস্থান করছিলাম, তখন পানি 1 ঘন্টার মধ্যে কোমর থেকে 1 হাঁটু পানি পর্যন্ত গড়িয়েছে, যার কারণে মিডিয়া কর্মী এবং প্রশাসন এখানে আটকা পড়েছেন। আমার সাথে জেলা প্রশাসনের সাথে কথা হয়েছিল, তিনি আমাকে জানিয়েছেন যে আমরা এখন সেনাবাহিনী এবং কোস্ট গার্ডের আমরা সরবরাহ হচ্ছি এবং যারা এখানে আটকা পড়েছে। আজাদ, ধন্যবাদ আপনাকে। এদিকে কয়েকদিনের টানা বৃষ্টিতে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে ভারতের ত্রিপুরা রাজ্যে। এতে এখন পর্যন্ত 7 জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নিখোঁজ রয়েছে আরও 2 জন। বন্যার কারণে ডুম্বুর জল বিদ্যুৎ প্রকল্পের বাঁধ খুলে দিয়েছে কর্তৃপক্ষ। এর ফলে পানি ঢুকছে বাংলাদেশে। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানায়, ত্রিপুরায় 4টি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর ফলে 5,600 পরিবার নিরাপদ স্থানে আশ্রয় নিতে বাধ্য হয়েছে।
অনভিপ্রেত ঘটনার কারণে স্থগিত থাকা এইচএসসি ও সমমানের পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নিতে হয়েছে বলে জানান শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ। তিনি বলেন, আপাতত পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত থাকছে, তবে এ নিয়ে আরও আলোচনার দরকার আছে, আলোচনাও চলবে। সচিবালয়ে সংবাদ সম্মেলনে উপদেষ্টা জানান, পরীক্ষার ফল মূল্যায়নে শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রি টেস্ট ও টেস্টের রেজাল্ট নেওয়া হবে। জানাচ্ছেন মারুফ রেজা। এইচএসসি ও সমমানের পরীক্ষা বাতিলের দাবিতে মঙ্গলবার সচিবালয় ঘেরাও করে কয়েকশো শিক্ষার্থী। তাৎক্ষণিক পরিস্থিতি সামাল দিতে দাবি মেনে নেয় সরকার। ওই দিন সন্ধ্যায় পরীক্ষা বাতিলের আদেশ জারি করে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। একদিন পরে এ নিয়ে মুখ খুলেন শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ। জানান, তাৎক্ষণিক সিদ্ধান্তে পরীক্ষা বাতিল হলেও এ নিয়ে আলোচনার দরকার ছিল। তারা তো কয়েক হাজার হবে, আর এই এইচএসসি পরীক্ষা দিচ্ছে 12-13 লাখ সারা দেশে। এখন তাদের মতামত যে এই সব শিক্ষার্থীদের মতামত তা তো যাচাই করার কোনো সুযোগ নেই। আমি নিজে চেয়েছিলাম আরও বিচার বিবেচনা করে সময় নিতে, কিন্তু আপনারা জানেন যে ঘটনাগুলো ঘটেছে সেটা অনভিপ্রেত ঘটনা। বল প্রয়োগ করে শিক্ষকদের সরিয়ে দেওয়ার প্রবণতাকে দৃষ্টিকটু আখ্যা দেন শিক্ষা উপদেষ্টা। এটাও আমরা চাই না যে পালাবদলের চর দখলের মতো একটা রাজনৈতিকভাবে গঠিত বোর্ড চলে গেল, আবার আরেকটা একে দখল করে নিল। শিক্ষাঙ্গনে ভদ্রতা রক্ষা করতে হবে, বল প্রয়োগ করা যাবে না এবং অপমানিত করা যাবে না, ব্যক্তিগতভাবে অপমানিত করা যাবে না। এটা তো হিউম্যান রাইটস। ওয়াহিউদ্দিন মাহমুদ বলেন, উপাচার্য নিয়োগের আগ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু সম্ভব নয়। ব্যক্তিত্বের দিক থেকে এবং সকলের কাছে, কিন্তু বিশেষ করে ছাত্রদের কাছে গ্রহণযোগ্য এরকম শিক্ষকদের যতদূর পারি তালিকা তৈরি করে করে যাচ্ছি। এরপর যত দ্রুত পারি অন্তত প্রধান বিশ্ববিদ্যালয়গুলো আগে চেষ্টা করব সবচেয়ে তাড়াতাড়ি যাতে খুলে যেতে পারে। নতুন বছরের আর মাত্র মাস চারেক বাকি, তাই পাঠ্য বইয়ে খুব একটা পরিবর্তন সম্ভব নয় বলে জানান তিনি। পাঠ্যক্রম এটা মোটামুটিভাবে আমরা চেষ্টা করছি, যেহেতু আমাদের কাছে হাতে আর সময় নাই এবং ছাপাতে দিতেই হবে, 1 সপ্তাহের মধ্যে ছাপাতে দেওয়ার কথা। পাঠ্য বই মুদ্রণে এবার কোনো বাণিজ্যের সুযোগ থাকবে না বলে দাবি শিক্ষা উপদেষ্টা ওয়াহিউদ্দিন মাহমুদের। মারুফ রেজা, RTV, ঢাকা। এদিকে স্থগিত এইচএসসি ও সমমানের পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে 3 দফা দাবি দিয়েছে সাধারণ শিক্ষার্থীরা। সব পক্ষের সাথে আলোচনা না করে পরীক্ষা বাতিলের সিদ্ধান্তের বিরোধিতা করে বিবৃতি দেয় তারা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতারাও পরীক্ষা বাতিলের সিদ্ধান্তকে অযৌক্তিক মনে করেন। শিক্ষাবিদ অধ্যাপক ডক্টর আব্দুল হাকিম খান বলেন, পরীক্ষা বাতিল থাকলে ভবিষ্যতে 15 লাখ পরীক্ষার্থীর মেধা নিয়ে প্রশ্ন উঠবে। সাদিয়া কানিজের রিপোর্ট। আন্দোলনে স্থগিত এইচএসসি পরীক্ষা 11 সেপ্টেম্বর থেকে নেয়ার সিদ্ধান্ত হলে বাদ সাধে পরীক্ষার্থীদের একটি অংশ। মঙ্গলবার সচিবালয়ে অবস্থান নিয়ে স্থগিত বিষয়ে বিনা পরীক্ষায় পাশের দাবি আদায় করে নেয় তারা। ওই অবশিষ্ট পরীক্ষাগুলো বাতিল ঘোষণা করছি। তবে তাদের দাবির সাথে একমত নয় অন্যরা। স্থগিত বিষয়ে পরীক্ষা নেয়ার সহ 3 দফা দাবি জানায় সাধারণ শিক্ষার্থীরা। দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা তাদের। যে সকল শিক্ষার্থী আহত হয় নাই, পরীক্ষা দেওয়ার মতো পরিস্থিতি আছে, তাদের জন্য পরীক্ষার অবশ্যই ব্যবস্থা করতে হবে। পরীক্ষা না নিয়ে যেই অটো প্রমোশনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এটা সম্পূর্ণরূপে অযৌক্তিক। ইভেন এটা শুধু আমাদের নটরডেম কলেজের দাবি না, এটা হচ্ছে আমাদের বলা যায় মানে মেধাবী শিক্ষার্থী যারা আছে, মেধাবী বলবো না, এখানে প্রত্যেক সাধারণ শিক্ষার্থীর কথাই বলা যায়। অটো পাসের সিদ্ধান্ত নেওয়া হলো, এটা কিন্তু আমাদেরকে প্রতিনিধিত্ব করে না, সমগ্র সাধারণ শিক্ষার্থীদেরকে প্রতিনিধিত্ব করে না। মেধা সবসময় মূল্যায়ন হয় রিসেন্ট পারফরমেন্স দিয়ে, অতীতের কোনো পারফরমেন্স দিয়ে না। কারণ অতীতে অনেকের সাথে অনেক কিছু হতে পারে। রিসেন্টলি যে মেধাবী, এখন ধরেন স্কুল লাইফে যে ভালো ছিল, ইন্টারের সিলেবাস কিন্তু ব্যাপক, ইন্টারের পড়াটা কিন্তু ব্যাপক। এখন এই ইন্টারের পড়াটা কিন্তু সবার নেওয়ার ক্যাপাবিলিটি নেই। এখন যারা নিতে পারছে, যারা 2 বছর কষ্ট করে পরিশ্রম করলো, তাদের তো মূল্যায়ন হলো না। স্থগিত বিষয়ে এইচএসসি পরীক্ষা বাতিলের সিদ্ধান্তকে সমর্থন করে না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনও। সরকারকে পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান জানান বুয়েটের অধ্যাপক ডক্টর আব্দুল হাকিম খান। এভাবে হঠাৎ করে 400-500 ছেলে মেয়ের জন্য আমরা 15 লক্ষ শিক্ষার্থীকে মানে হতাশার সাগরে ফাঁকিয়ে দিতে পারি না, এবং অনেকে মানসিকভাবেও কিন্তু বিপর্যস্ত হয়ে যাবে।
আন্দোলনে আহত পরীক্ষার্থীদের জন্য বিকল্প ব্যবস্থা করার পরামর্শ এই শিক্ষাবিদের। সাদিয়া কানিজ, RTV, ঢাকা। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর প্রতিদিনই চলছে অভিযান, গ্রেপ্তার, রিমান্ড আর শুনানি। সবশেষ গতরাতে পল্টন থানার যুবদল নেতা হত্যা মামলায় গ্রেপ্তার আওয়ামী লীগ নেতা আহমদ হোসেন ও চট্টগ্রাম বন্দরের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ সোহাইলের 4 দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত। র্যাবের হাতে আটক কক্সবাজারের সাবেক এমপি আব্দুর রহমান বদিরও রিমান্ড চেয়ে আদালতে তোলা হয়েছে। এদিকে সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর বনানীর অফিসে অভিযানে উদ্ধার করা হয়েছে বৈদেশিক মুদ্রা সহ 10 লাখ টাকা। বিস্তারিত সুমন তানভীরের প্রতিবেদনে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই সিএমএম কোর্ট হয়ে উঠেছে টপ অব দ্য কান্ট্রি। প্রায় প্রতিদিনই গ্রেপ্তার করে নিয়ে আসা হচ্ছে প্রভাবশালী রাজনীতিবিদ থেকে শুরু করে কদিন আগেও প্রশাসন দাপিয়ে বেড়ানো কর্মকর্তাদের। সবশেষ এ তালিকায় যুক্ত হন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন ও চট্টগ্রাম বন্দরের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ সোহাইল। বিকেল 3টার পর পল্টন থানার যুবদল নেতা নবীন তালুকদার হত্যা মামলায় তাদের কোর্টে তুলে 10 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে 4 দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। তাদের নির্দেশে এবং তাদের যোগসাজশে এই হত্যাকাণ্ডটি সংঘটিত হয়। আদালত উভয় পক্ষের বক্তব্য শোনার পর আসামিদের বিরুদ্ধে 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন। চট্টগ্রাম থেকে র্যাবের হাতে গ্রেপ্তার হওয়া কক্সবাজারের সাবেক এমপি আব্দুর রহমান বদিকেও তোলা হয় আদালতে। 5 আগস্ট সরকার পতনের পর 13 আগস্ট রাত থেকেই গ্রেপ্তার হতে থাকে আওয়ামী লীগ সরকারের প্রভাবশালী সব এমপি মন্ত্রীরা। বিভিন্ন সময় তাদের উপস্থিতির খবর ছড়িয়ে পড়লে ঘেরাও করা হচ্ছে বাসাবাড়িও। গতরাতেও সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর রাজধানীর বনানীর কার্যালয়ে বিপুল পরিমাণ অর্থ রয়েছে এমন সংবাদের ভিত্তিতে সাধারণ মানুষ জড়ো হওয়ার পর অভিযান শুরু করে আইন শৃঙ্খলা বাহিনী। এ সময় বেশ কয়েকটি ভোল্ট থেকে প্রায় 10 লাখ টাকা সহ কিছু বৈদেশিক মুদ্রা উদ্ধার করে যৌথ বাহিনী। সেনাবাহিনী, পুলিশ ও র্যাবের যৌথ দল এ অভিযান পরিচালনা করে। 12:30 থেকে 2:30 পর্যন্ত 3:30 পর্যন্ত চলছে। তাহলে 12:30 থেকে 2:30 পর্যন্ত প্রায় 3 ঘন্টা কিন্তু কোনো অভিযান হচ্ছে। তারা এখানে বসেই জাস্ট আপনার এক একজনকে দেখিয়ে দিচ্ছেন। শুধু রাজনীতিবিদ নয়, রোশানলে রয়েছে আওয়ামী লীগ সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করা সাংবাদিকরাও। দুপুরে টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ইস্তাম্বুল হয়ে প্যারিস যাওয়ার পথে বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয় 71 টেলিভিশনের সাবেক প্রধান বার্তা সম্পাদক শাকিল আহমেদ ও তার স্ত্রী ফারজানা রূপাকে। পরে উত্তরা পূর্ব থানার একটি মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়। সুমন তানভীর, RTV, ঢাকা। এদিকে জুলাইয়ে চট্টগ্রামে হত্যা, গণহত্যা ও নির্যাতনের ঘটনায় শেখ হাসিনা সহ 77 জনের বিরুদ্ধে বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তদন্ত সংস্থায় অভিযোগ দায়ের করে চট্টগ্রামে নিহত ফয়সাল আহমেদের বাবা জাকির হোসেন। এদিন ময়মনসিংহে শেখ হাসিনা সহ 500 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। এ নিয়ে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বিরুদ্ধে 5টি তদন্তের আবেদন করা হয়েছে, যা একটি মামলার অধীনে তদন্ত করা হবে। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর মিরপুরে র্যাবের হেলিকপ্টার থেকে গুলি বর্ষণে বেসরকারি প্রতিষ্ঠানের অফিস সহায়ক ফিরোজ তালুকদারকে হত্যার অভিযোগে শেখ হাসিনা ও সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক সহ 5 জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। ৭০ জনকে আসামি করা হয়েছে। তার মধ্যে প্রধান আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেতুমন্ত্রী উবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামাল সহ চট্টগ্রামের যারা আছেন তার মধ্যে সাবেক মন্ত্রী মহিবুল ইসলাম চৌধুরী নফেল, সাবেক মন্ত্রী হাসান মাহমুদ এবং ছাত্রলীগের সভাপতি এবং সেক্রেটারি সাদ্দাম হোসেন এবং আসিফ ইনান সহ 77 জনকে এখানে আসামি করা হয়েছে। এই মামলাটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা এটা গ্রহণ করেছেন। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তার ছেলে শাফি মোদাসির, APS মনির হোসেন, পুলিশের DIG মোল্লা নজরুল ইসলাম সহ 8 জনের ব্যাংক অ্যাকাউন্টে লেনদেনের তথ্য চেয়ে BFIU-তে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন। স্বরাষ্ট্রমন্ত্রীর অনিয়ম, দুর্নীতি ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ
অর্জনের অভিযোগে অনুসন্ধানে কমিটি গঠন করেছে দুদক। এদিকে অবৈধ সম্পদ অর্জন ও ঠিকাদারদের কাছ থেকে ঘুষ নেয়ার অভিযোগ দিনাজপুরের বিরামপুর পৌরসভার সাবেক মেয়র লিয়াকত আলী সরকারের বিরুদ্ধে মামলা করেছে দুদক এবং অবৈধ সম্পদ অর্জনের বিষয়ে সাতক্ষীরার সাবেক জেল সুপার সাইদ হোসেন ও তার স্ত্রীর বিরুদ্ধেও মামলা করে দুদক। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি চীনের পূর্ণ সমর্থন রয়েছে জানিয়ে ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ইয়া ওয়েন আশা করেন দ্রুত দেশের পরিস্থিতি শান্ত হবে। সকালে রাজধানী গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে বৈঠকে এই আশাবাদ জানান তিনি। মির্জা ফখরুল বলেন, চীনের সাথে সম্পর্ক আরও গভীর হবে, পারস্পরিক আস্থাও বৃদ্ধি পাবে। খান আনামিনের রিপোর্টে থাকছে বিস্তারিত। ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়া ওয়েনের সঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দলের বৈঠক হয়। ঘণ্টাব্যাপী বৈঠকে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, আব্দুল মঈন খান, ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী ও আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল উপস্থিত ছিলেন। বৈঠকে সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি, দেশের অন্তর্বর্তী সরকার, অর্থনৈতিক বাস্তবতা ও চীনের সঙ্গে বাংলাদেশের দীর্ঘদিনের সম্পর্ক নিয়ে আলোচনা হয়। বৈঠক শেষে চীনের রাষ্ট্রদূত জানান, পারস্পরিক সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে, যা অব্যাহত থাকবে। চীন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে সমর্থন করে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি সমর্থন জানিয়ে রাষ্ট্রদূত আশা করেন দ্রুতই বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক হবে। আমরা আমাদের সহযোগিতার বিষয়ে আলোচনা করেছি। আমাদের সহযোগিতা অব্যাহত থাকবে। চীন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে কোনো হস্তক্ষেপ করবে না। বাংলাদেশ স্থিতিশীল হবে। বর্তমান সরকারের প্রতি আমাদের পূর্ণ সমর্থন রয়েছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, চীন আধিপত্যে বিশ্বাস করে না। ভূ রাজনৈতিক পরিস্থিতিতে চীন বাংলাদেশের পাশে থাকবে বলে জানিয়েছে। চীনের সাথে সম্পর্ক আরও গভীর হবে জানিয়ে তিনি বলেন, পারস্পরিক আস্থাও আরও বৃদ্ধি পাবে। ভূ রাজনৈতিক যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে চীন সবসময় বাংলাদেশের জনগণের পাশে থাকবে, এই প্রতিশ্রুতি আগেও দিয়েছেন, এখনো দিচ্ছেন। এবং একই সঙ্গে চীন আজকে সারা বিশ্বের রাজনীতিতে যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন, সেটাও আমরা অ্যাপ্রিসিয়েট করছি। জাতীয়তাবাদী দলের সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির সম্পর্ক দৃঢ় থেকে দৃঢ়তর হবে এবং আমাদের বাংলাদেশে তাদের যে বিনিয়োগ জনগণের উন্নয়নের জন্য, দেশের উন্নয়নের জন্য, সেটা আরো বৃদ্ধি পাবে। ফখরুল বলেন, ওয়ান চায়না পলিসিকে সমর্থন করে বিএনপি। ভবিষ্যতে চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক আরো শক্তিশালী হবে। আমাদের সঙ্গে চীনের সম্পর্ক আরো গভীর হবে। খান আলামিন, RTV, ঢাকা। আজ 21 আগস্ট 2004 সালের এই দিনে রাজধানী বঙ্গবন্ধু এভিনিউয়ে তৎকালীন বিরোধী দল আওয়ামী লীগের সমাবেশে ভয়াবহ গ্রেনেড হামলা হয়। সেই হামলায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বেঁচে গেলেও দলটির নারী নেত্রী আইভি রহমান সহ 24 জন নেতাকর্মীর মৃত্যু হয়। 21 আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নির্মিত শহীদ বেদিতে প্রতি বছর পুষ্পার্ঘ্য নিবেদন করা হতো। এবার কোনো কর্মসূচি ঘোষণা করেনি আওয়ামী লীগ। প্রতি বছর আলোচনা সভা করা হলেও এবার তাও হচ্ছে না। ভেঙে দেওয়া হচ্ছে ইসলামী ব্যাংক বাংলাদেশ PLCর পরিচালনা পর্ষদ। একই সঙ্গে গঠন করা হবে স্থানীয় পরিচালনা পর্ষদ। এস আলম গ্রুপের হাত থেকে ব্যাংকটিকে রক্ষা করতে এ ধরনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংক থেকে নেয়া এস আলমের ঋণ পরিশোধ না হওয়া পর্যন্ত তাদের শেয়ার সরকারের জিম্মায় থাকবে বলে জানিয়েছেন গভর্নর আহসান এইস মনসুর। বিস্তারিত অরণ্য গফুরের রিপোর্টে। শেখ হাসিনা সরকারের যোগসাজশে 2017 সালে ইসলামী ব্যাংকের দখল নেয় এস আলম গ্রুপ। দেশের সবচেয়ে বড় এ বেসরকারি ব্যাংকের মালিকানা নেবার পর থেকে নিয়ম নীতির তোয়াক্কা না করে 7,500 জনশক্তি নিয়োগ দেয় এস আলম। গঠন করে ফরমাইশি পরিচালনা পর্ষদ। দখলের পর ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক সহ বিদেশি উদ্যোক্তাদের শেয়ার ছেড়ে দিতে বাধ্য করে এস আলম গ্রুপ। এর মাধ্যমে নিজের বিভিন্ন প্রতিষ্ঠানের নামে ব্যাংকের 81.92% শেয়ারের মালিকানা নেয় আওয়ামী লীগের ঘনিষ্ঠ এ ব্যবসা প্রতিষ্ঠানটি। অবশেষে স্বৈরাচার সরকারের পতনের পর পরিচালনা পর্ষদ ভেঙে দিতে বাংলাদেশ ব্যাংকে চিঠি দেন কর্মকর্তা কর্মচারীরা, যার সিদ্ধান্ত জানালেন গভর্নর। বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে আমরা একটা বোর্ড, ছোট আকারের একটা বোর্ড আমরা এখানে বসিয়ে দেব, যেটা ইমিডিয়েটলি এটাকে রক্ষণাবেক্ষণ করবেন এবং চেষ্টা করবেন এটাকে দাঁড় করিয়ে রাখতে, যাতে এটা ধসে না যায়। তাদের টাকা উদ্ধার না হওয়া পর্যন্ত তাদের যে শেয়ারগুলো আছে
সেটা সরকারি মালিকানা থাকবে। যদি উদ্ধার না হয় সরকার সেক্ষেত্রে বিক্রি করে মালিকানা ট্রান্সফার করবে, সরকার মালিকানা রাখবে না। মালিকানা প্রভাব খাটিয়ে ইসলামী ব্যাংক থেকে নামে বেনামে ৭৫,০০০ কোটি টাকা বের করে নিয়েছে এস আলম গ্রুপ। বিভিন্ন কায়দায় পাচার করা হয়েছে বৈদেশিক মুদ্রা। এস আলমের এসব লুট করা টাকা উদ্ধারে দুদক, BAIU ও CID একসঙ্গে কাজ করবে বলে জানান গভর্নর। আমরা এটা বের করতে পারবো আস্তে আস্তে, সময় লাগবে, কারণ তারা অনেক নামে এবং বেনামে অনেক প্রচুর, বেনামিগুলো বের করতে সময় লাগবে, কিন্তু কিছুদিনের মধ্যে বোঝা যাবে, কারণ যখন এই ঋণগুলো সার্ভিসিং হবে না বোঝা যাবে যেটা কাদের ঋণ। ইসলামী ব্যাংকের উপর জনগণের আস্থা ফেরাতে সম্মিলিত চেষ্টা দরকার বলেও মনে করে বাংলাদেশ ব্যাংক। আগামীতে কোনো বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হোক, এটা আমরা কেউ চাই না। অরণ্য গফুর, RTV, ঢাকা। গ্রিভেন্স থাকে। দুর্নীতি দমন ও অনিয়ম রোধে বাংলাদেশ ক্রিকেট বোর্ড BCBর গণতন্ত্র পরিবর্তনের ঘোষণা দিয়েছেন নতুন সভাপতি ফারুক আহমেদ। দায়িত্ব পাওয়ার ৩ ঘণ্টার মধ্যেই সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন তিনি। জাতীয় দলের কোচ চন্ডিকা হাথুরে সিংহকে বিদায়ের ইঙ্গিতও দেন ফারুক। কথা বলেন ক্রিকেটারদের শৃঙ্খলা ও তামিমের ফেরা নিয়েও। আরও জানাচ্ছেন আতিকুল ইসলাম শাকিল। পাপন অধ্যায় শেষ হওয়ার দিনে প্রথমবারের মতো বাংলাদেশ ক্রিকেটের প্রধান নির্বাচক হন জাতীয় দলের সাবেক একজন ক্রিকেটার। এ যেন দেশের ক্রিকেটের ঐতিহাসিক একটি দিন। দায়িত্ব নিয়েই মিরপুরে BCBতে সংবাদ সম্মেলন করে জানালেন নিজের অনুভূতি, প্রত্যাশা ও আশার কথা। দেশ এবং আমাদের দল সবার আগে। প্রথম দিন বোর্ডে ঢুকেই দিলেন সংস্কারের ডাক। গঠনতন্ত্র পরিবর্তন ছাড়াও দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে দিলেন কঠোর বার্তা। ইউ হ্যাভ ডেভেলপড এ সিস্টেম ফর 12 ইয়ার্স অ্যান্ড এইটাকে তুমি একসময় পৃষ্ঠপোষকতা করতে 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 কিন্তু একসময় ফ্র্যাঙ্কেনস্টাইন হয়ে গেছে সব। যে একটা সিস্টেমের বিরুদ্ধে লড়াই করে কিন্তু আমি পদত্যাগ করেছিলাম। তো সেটা আমার মাথায় সবচেয়ে বড় প্রায়োরিটি থাকবে, যাতে সিস্টেমটা আমরা তৈরি করতে চাই। খুব শিগগিরই ব্যর্থ কোচ হাতুরু সিংহের বিকল্প নেওয়ার কথাও জানান BCB বস। আমার অফিসিয়ালি কিছু জিনিস দেখতে হবে, যে মানে কেমনে কি করা দরকার, তার চেয়ে বেটার কাউকে পাইলাম কিনা, বা তার কাছাকাছি কারো ছোট কাউকে পেলাম না যে আমাদের জন্য বেটার সার্ভিস করতে পারবে, এটা দেখবো, তারপর কথা বলবো। CEO আছেন আমাদের আগে যারা কাজ করেন তাদের সাথে কথা বলে নিব, তারপরে আমি স্ট্যান্ড থেকে সরি নেই। আসলে নির্বাচক প্যানেলের স্বাধীনতা, চুক্তিবদ্ধ ক্রিকেটারদের কোড অফ কন্ডাক্টের বিষয়েও কঠোর অবস্থান ফারুকের। জানালেন সবাইকে নির্দিষ্ট নিয়ম মেনেই চলতে হবে। ক্রিকেট প্লেয়ারদের ব্যাপারে কিছু জিনিস ইন প্লেস করা হবে, কি করতে পারবে না। স্পেশালি বলেছি আমি যে ট্যুর চলাকালীন সময়ে, ট্যুরের আগে পরে, বা অ্যাজ এ হোল ক্রিকেটার ন্যাশনাল টিমের প্লেয়াররা কি করতে পারবে। কথা বলেন তারকা ক্রিকেটার তামিমের ভবিষ্যৎ নিয়েও। তার আশা আরো 2-3 বছর জাতীয় দলে খেলবেন তামিম। তবে তামিম যদি আর না খেলতে চান, সেক্ষেত্রে অন্য কোনো দায়িত্বে বোর্ডে আসলেও বাংলাদেশের ক্রিকেট উপকৃত হবে বলে মনে করেন BCB সভাপতি। I want to see Tamim play another 2-3 years. আতিকুল ইসলাম শাকিল, RTV, ঢাকা। ভোজ্য তেল, চিনি ও নিত্য প্রয়োজনীয় পণ্যের সরবরাহ পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভার আয়োজন করে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন। দুপুরে রাজধানীর স্কাউটনে বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক, সাধারণ ছাত্রছাত্রী, সংবাদ মাধ্যম ও বিভিন্ন নিত্য প্রয়োজনীয় পণ্যের উৎপাদক এবং সরবরাহকারী প্রতিষ্ঠানের অংশগ্রহণে এ সভা আয়োজিত হয়। সভায় নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কমাতে সিন্ডিকেট ভেঙে দেওয়ার আহ্বান জানান শিক্ষার্থীরা। সমন্বয়ক বেনিয়ামিন বিভিন্ন মন্ত্রণালয়ের দুর্নীতির বিবরণ তুলে ধরে দপ্তরগুলোর দুর্নীতিবাজ কর্মকর্তাদের অপসারণের আহ্বান জানান। যারা এতদিন স্বৈরাচারের দোসর হিসেবে আমাদের উপর অত্যাচার করেছে, নির্যাতন করেছে, দুর্নীতি এবং সিন্ডিকেটের হোতা ছিল, আমরা তাদের কাউকে সেখানে চাই না, তাদেরকে যেন আমরা না দেখি। আমরা চাই যে দুর্নীতিগ্রস্ত কর্মকর্তারা সেখান থেকে চলে যাবে, তাদের শাস্তি হবে, স্বৈরাচারের দোসররা চলে যাবে, তাদের শাস্তি হবে, এবং এনবিআর দেশবান্ধব, জনবান্ধব এনবিআর কর্মকর্তারা মন মানসিকতা নিয়ে, চেতনা নিয়ে তারা কাজ করবে। আমাদের প্রতি আপনাদের যে আকাঙ্ক্ষা এই কমিশনের প্রতি, এটা আমি যদি আপনার জায়গায় থাকতাম এই আকাঙ্ক্ষা আমারও থাকতো, কিন্তু আমার সক্ষমতার অভাব আছে। স্বতন্ত্র তদন্ত ইউনিট দরকার, স্বতন্ত্র অনুসন্ধান টিম দরকার। আমি এই ক্ষেত্রে পিছিয়ে আছি। গণ আন্দোলনে আহতদের সহযোগিতায় 17 সদস্যের টিম গঠন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে সমন্বয় করে আন্দোলনে আহত ও নিহতদের তালিকা প্রস্তুত সহ সার্বিক সহযোগিতায় কাজ করবে এই টিমের সদস্যরা। তবে কোন ধরনের আর্থিক লেনদেনে জড়িত হবে না এই টিমের সদস্যরা। বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতিতে এক সংবাদ সম্মেলনে এই কথা জানান কেন্দ্রীয় সমন্বয়ক তারিকুল ইসলাম। আহতদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করা হবে বলেও জানান তিনি। খুব দ্রুত করব। আর আমাদের টার্গেট হচ্ছে যত উন্ডেড মানুষ আছেন, যারা অলরেডি সুস্থ হয়ে গেছেন বা সুস্থ হওয়ার পথে,
তাদের খরচ হয়েছে, এবার যেই হোক তারা যেন প্রত্যেকে তাদের ক্ষতিপূরণটা সরকার থেকে পায়। শুধু আহতদের নিয়ে কাজ করব না, আমরা শহীদদের লিস্ট নিয়েও কাজ করব। আমরা 2 সপ্তাহ সময় নিয়েছি এবং 2 সপ্তাহের মধ্যে এটি বেশ দুরূহ একটি কাজ, কিন্তু আমরা করব। আমরা এই চ্যালেঞ্জে নেমেছি। নতুন করে কোনো ইটভাটার লাইসেন্স দেওয়া হবে না বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বলেন, যাদের লাইসেন্স বা ছাড়পত্র নেই সেসব ইটভাটা বন্ধ করে দেওয়া হবে, এক্ষেত্রে কোনো সহানুভূতি দেখানো হবে না। আজ সচিবালয়ে সাংবাদিকদের কথা জানান তিনি। রিজওয়ানা হাসান আরও বলেন, তিস্তা সহ অভিন্ন নদীর বিষয়ে ভারতের সঙ্গে বাংলাদেশের অধিকারের কথা বলবে অন্তর্বর্তীকালীন সরকার। তিস্তা পাড়ের মানুষের সঙ্গে কথা বলে তাদের প্রত্যাশার কথাও শোনা হবে। আন্তর্জাতিক মহলেও বিষয়গুলো তুলে ধরা হবে। বাংলাদেশের অধিকারের কথা বলতে পিছপা হবে না বলেও জানান এই উপদেষ্টা। তিস্তা পাড়ের মানুষের সাথে এবার কথা বলা হবে। জয়েন্ট রিভার কমিশন নেগোসিয়েশন করবে, কিন্তু তিস্তা পাড়ের মানুষ কি চায় সেটা আমরা তুলে আনবো। ভারতের সাথে তো আলোচনায় আপনার যেতেই হবে। ভারতের সাথে আমাদের কুশিয়ারা নিয়ে চুক্তি আছে, আমাদের ফেনী নিয়ে চুক্তি আছে, আমাদের গঙ্গা চুক্তি রিনিউ করার ব্যাপার আছে। তো আন্তর্জাতিক মণ্ডলেও কথা বলবো যে এইগুলো হচ্ছে আমাদের ন্যায্য দাবি। জাতীয় পরিচয়পত্র সেবার সব কাজ বন্ধ রেখে চাকরি স্থায়ীকরণের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন আইডেন্টিফিকেশন সিস্টেম ফর এনহ্যান্সিং অ্যাক্সেস টু সার্ভিসেস IETA প্রকল্পের কর্মকর্তা কর্মচারীরা। আগারগাঁও নির্বাচন কমিশন ভবনের সামনে অবস্থান করছেন তারা। এর ফলে AID সেবা থেকে বঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষ। দাবি না মানা পর্যন্ত কাজে ফিরবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা। IDA-এর কর্মকর্তারা বলছেন 2007 সাল থেকে জাতীয় পরিচয়পত্র সব ধরনের সেবা তারা দিচ্ছেন। 17 বছর থেকে তাদের রাজস্ব খাতে নেয়ার আশ্বাস দেওয়া হলেও তারা বাস্তবায়ন করা হচ্ছে না। এছাড়া জাতীয় পরিচয়পত্রের কাজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে না নেয়ারও দাবি জানান তারা। ভোটারের ডাটাবেস বাড়ছে, বর্তমানে আমাদের প্রায় 12 কোটিরও অধিক ভোটারের ডাটাবেস। তো আমাদের সেই হিসাবে আমাদের এই জনবল, আমি মনে করি এনাফ জনবল আছে। আমাদের এই জনবলকে সরকার যে কোনো মূল্যে রাজস্ব খাতে স্থানান্তর করুক। যখনই আমরা আমাদের দাবি জানাতে এখানে শান্তিপূর্ণভাবে আন্দোলন করছি, তখনই সুকোজের পর সুকোজ দিয়ে আমাদের বাক স্বাধীনতা কেড়ে নেওয়া হচ্ছে। আমাদের যে 2260 জন জনবল আছে তারা অক্লান্ত পরিশ্রম করে আসতেছে 2007 সাল থেকে, এবং বিভিন্ন সময় নিয়োগ 2007 সাল থেকে এই যে NID একটা গুরুত্বপূর্ণ সেবা এটা দিয়ে আসছে। আইডিয়া দ্বিতীয় পর্যায়ে প্রকল্পটাকে স্থায়ীকরণ এবং রাজস্বতে নেওয়া। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। বাংলাদেশের সাম্প্রতিক ছাত্র জনতার আন্দোলনে স্বৈর শাসকের নির্দেশে হত্যা সহিংসতার ঘটনায় জড়িতদের জবাবদিহিতা চায় জাতিসংঘ। মঙ্গলবার প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানিয়েছেন সংস্থার মহাসচিবের মুখপাত্র স্টেফেন ডুজারিক। ছাত্র জনতার আন্দোলনে হতাহতের জন্য দায়ীদের বিচারের আওতায় আনার বিষয়ে জাতিসংঘ মহাসচিব ভাবনা জানতে চাইলে মুখপাত্র ডুজারিক বলেন, সহিংসতা, প্রাণহানি এবং মানবিক ও রাজনৈতিক অধিকার লঙ্ঘনের জন্য শুরু থেকেই জবাবদিহিতার কথা বলেছে জাতিসংঘ। এদিকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের অভিন্ন স্বার্থে একসাথে কাজ করার বিষয়ে প্রতিক্রিয়া দিয়েছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। দপ্তরটি বলছে, বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সম্পর্ক থাকায় দেশটির অন্তর্বর্তী সরকারের সাথে কাজের প্রতীক্ষায় আছে তারা। ফিলিপাইন ও পাকিস্তানের পর এবার থাইল্যান্ডে মাঙ্কিপক্স আক্রান্ত ব্যক্তির সন্ধান মিলেছে। দেশটি গণমাধ্যম জানায়, আক্রান্ত ব্যক্তি গেল সপ্তাহে ইউরোপ ও আফ্রিকা ভ্রমণের পর থাইল্যান্ডে আসেন। এদিকে বিশ্বব্যাপী এ ভাইরাসের প্রাদুর্ভাব করোনা মহামারীর মতো হবে না বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। মঙ্গলবার এক ব্রিফিংয়ে সংস্থাটির ইউরোপীয় পরিচালক হ্যান্স ক্লোগ কথা জানান। আফ্রিকার অন্তত 13টি দেশে এ ভাইরাস ছড়িয়ে পড়লে জনস্বাস্থ্যে জরুরি অবস্থা জারি করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এই রোগে আক্রান্ত প্রতি 100 জনের মধ্যে অন্তত 4 জনের মৃত্যু হয় বলে জানায় সংস্থাটি। সন্ধ্যার সংবাদে পর্যন্ত। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নম্বরে ডায়াল করুন। রাতের সংবাদ 11:15টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।